এই মুহূর্তে আমার কাছে রয়েছে Redmi 14C, দাম ধরা হয়েছে 14,999 টাকা এবং এই দাম বিবেচনায় এখানে অফার করা হয়েছে একটা বিগ স্ক্রিন ডিসপ্লে, 33 ওয়াটের একটা চার্জার, পাশাপাশি রয়েছে 5160 mAh এর একটা বিশাল ব্যাটারি। এটা ছিল এই স্মার্টফোনটার পেপার স্পেক অথবা হাইলাইটেড কিছু স্পেসিফিকেশন। সো আমরা একটু ডিপলি আলোচনা করব কি কি থাকছে কি কি থাকছে না এবং ভালো খারাপ সবকিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকেটেক বিডি। ডিসপ্লে সাইজটা সত্যি অনেক বড়, 6.88 ইঞ্চি এবং এটা একটা আইপিএস প্যানেলের ডিসপ্লে। রেজলিউশন ছিল 720x1640 পিক্সেল, আপ টু 600 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছি। 8 বিট 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড এই ডিসপ্লেটার একটা হাইলাইটিং বিষয় ছিল 120 হার্টজ হাই রিফ্রেশের। এখানে টেকনো এবং ইনফিনিক্সের মতো একই স্ট্র্যাটেজি ফলো করেছে রেডমি এবং এখানে 120 হার্জ আমরা দেখতে পাচ্ছি, বাট এটা কিন্তু পুরোপুরি পুশ করতে পারছিল না। তবে একটা বিষয় ভালো লেগেছে যে মদিনা টেলিকম কিন্তু এই স্মার্টফোনটার সাথে একটা আকর্ষণীয় অফার দিয়েছে। 500 টাকার একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। ফেসবুক পেজের অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ফলো করে রাখবেন। সেখানে তাদের সম্পর্কে সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন, তাই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করতে একদমই ভুলবেন না। 120 হার্জ হাই রিফ্রেশে শুধুমাত্র কাজ করছিল এটা সেটিংস অ্যাপের ক্ষেত্রে। অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছিলাম 90 হার্জ এবং এটা ইউআইতে 90 হার্জ দিচ্ছিল, বাট অ্যাপসে যখন প্রবেশ করছিলাম তখন দিচ্ছিল 60 হার্জ। 600 নিটসের পিক ব্রাইটনেস, এটা মোটামুটি ব্যালেন্স, তবে ডে লাইট কন্ডিশনে বা ডিরেক্ট সানলাইটে একটু প্রবলেম হতে পারে। পিপিআই পাচ্ছি 260, যা এত বড় ডিসপ্লের সাথে শার্পনেসের বেশ কিছুটা ঘাটতি তুলে ধরে, যে আমরা ভিডিও কন্টেন্ট দেখার ক্ষেত্রে বুঝতে পারছিলাম। ইউটিউব কন্টেন্ট দেখার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1080 60 এফপিএস এর ভিডিওগুলোই স্মুথ একটা প্লেব্যাক দেখতে পারবেন। এছাড়া এটার মধ্যে আমরা ইনস্ট্যান্ট টাচ রেসপন্স, হ্যাপটিক ফিডব্যাক, এই সকল বিষয়গুলোতে কিন্তু কোনো প্রবলেম ফেস করিনি। এখন এই ডিসপ্লেটা নিয়ে আপনাদের মধ্য থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি, সেটা হচ্ছে এটার ডিসপ্লেটা অনেক বড় হয়ে গেছে। মানে অনেকের কাছে ভালো লাগছিল, অনেকের কাছে খারাপ লাগছিল। আবার এই দাম বিবেচনায় একটা মিডল পাঞ্চল ডিসপ্লে দিলে ভালো হতো সত্যি, কারণ এই দামের মধ্যে অন্যান্য যারা আছে তারা কিন্তু অলরেডি মিডল পাঞ্চল ডিসপ্লে দিচ্ছে। সো সেখানে হয়তো এই ইউ নচ ডিসপ্লেটা কিছুটা পিছিয়ে পড়বে। ডিজাইনটা দেখতে যে আমার কাছে খারাপ লাগছে বিষয়টা এমন না, কারণ বর্তমানে এই ডিজাইনটা একটা ট্রেন্ডিং ডিজাইন। তবে এই ফোনটার ক্ষেত্রে চিত্রটা একটু ভিন্ন, কারণ প্রথমত এটা একটা প্লাস্টিক বিল্ডের তৈরি স্মার্টফোন এবং এটার ক্যামেরা হাউজিংটা আমার কাছে এতটাই উঁচু মনে হয়েছে, সত্যিকার অর্থে একটু দেখতে অকওয়ার্ড লাগছিল আর কি। আর দ্বিতীয়ত উপরের দিকটা একটু বেশি ভারী মনে হচ্ছিল। ভিন্ন ভিন্ন কালার ভেরিয়েন্টে ভিন্ন ভিন্ন ওজন দেখতে পারবেন এবং সর্বোচ্চ ওজন ছিল 211 গ্রাম। ফোনটার থিকনেস ছিল 8.22 মিলিমিটার। তবে এই স্মার্টফোনটা ধরে সত্যি আমি এতটাও কমফোর্টেবল ফিল করছিলাম না, কারণ স্মার্টফোনটার সাইজটা অতিরিক্ত বড়। মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি একটা ইট ধরে আছি, এতটা ওয়েট, পাশাপাশি এটার থিকনেস সবকিছু মিলে। এছাড়া এই স্মার্টফোনটার সাইজ যদি আরেকটু কম্প্যাক্ট করা হতো তাহলে ভালো হতো। আমার হাতটা বড় থাকা সত্ত্বেও আমি কিন্তু এক হাতে স্মার্টফোনটা ইজিলি ব্যবহার করতে পারছিলাম না, মাঝে মাঝে আমাকে দুই হাত একসাথে ব্যবহার করতে হচ্ছিল। আমার হাতের কালার ভেরিয়েন্টের নাম হচ্ছে স্ক্যারি ব্লু এবং এটার বেশ কিছু কালার ভেরিয়েন্ট রয়েছে, যার মধ্যে একটির মধ্যে কিন্তু লেদার ব্যবহার করা হয়েছে। পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আমার হাত অনুযায়ী পজিশনটা মোটামুটি ঠিকঠাক ছিল এবং এটার আনলকিং স্পিডটা আমার কাছে বেশ ফাস্ট মনে হয়েছে এবং অ্যাকুরেসি নিয়েও কোনো প্রবলেম পাইনি। এছাড়াও রয়েছে প্রয়োজনীয় পোর্টস বাটন। তবে স্মার্টফোনটার মধ্যে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা গেলেও এটার মধ্যে পূর্বের ন্যায় সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং এয়ার ব্লাস্টার কিন্তু দেখতে পাচ্ছি না। দাম বিবেচনায় ডুয়াল স্টিরিও স্পিকার এই বিষয়টা কিন্তু একটা সময়ের দাবি, কারণ অন্যান্য ব্র্যান্ড কিন্তু অলরেডি এই প্রাইস পয়েন্টে ডুয়াল স্টিরিও স্পিকার দিচ্ছে। সো সেখানে রেডমি চাইলে কিন্তু দিতে পারতো। তবে সিঙ্গেল বটম ফানিং স্পিকার হিসেবে এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট লাউডই মনে হয়েছে। আপনাদের জন্য ছোট্ট একটা ডেমো শেয়ার করছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কারণ আপনারা প্রত্যেকেই ভিডিও দেখেন বাট লাইক করেন না। সো এই বিষয়টা সত্যি খারাপ লাগে, কারণ লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না। সো লাইক করে যাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এটা হচ্ছে স্মার্টফোনটার বক্স। ওপেন করলেই পাচ্ছেন একটি ব্যাক কভার, পাচ্ছেন কিছু পেপার, সিম ইজেক্টর পিন, টাইপ এ টু টাইপ সি একটা চার্জিং কেবল এবং 33 ওয়াটের একটা চার্জিং ব্রিক। এবং এই বিষয়টা দেখে আপনাদের মধ্য থেকে অনেকেই খুশি হয়ে গেছেন যে 33 ওয়াট, বাট না, এই স্মার্টফোনটা শুধুমাত্র 18 ওয়াট পর্যন্তই সাপোর্ট করে। এখন তার 33 ওয়াট কেন দিয়েছে সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট আমার কাছে দুটি কারণ মনে হচ্ছে। এক হচ্ছে মার্কেটিং পলিসি, কারণ এই দামে অন্যান্য ব্র্যান্ড কিন্তু অলরেডি 33 ওয়াট 35 ওয়াট দিচ্ছে, সেটা হতে পারে। অথবা এই চার্জার দিয়ে আপনি চাইলে রেডমির অন্য যে ফোন যেগুলোর মধ্যে 33 ওয়াট সাপোর্ট করে
সেই স্মার্টফোনগুলো চাইলে চার্জ করতে পারবেন। এবং এই চার্জার দিয়ে এই স্মার্টফোনটাকে চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 52 মিনিটের মতো। 5160 এমএইচ এর ব্যাটারি দিয়ে আমরা মোটামুটি ভালোই চার্জ ব্যাকআপ পেয়েছি, জানি নিয়ে মোটামুটি সন্তুষ্ট ছিলাম। টানা গেম খেললে 5 থেকে 6 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পাবেন। এছাড়া নর্মালি যদি কেউ ব্যবহার করেন তারপরেও এটা থেকে 1.5 দিনে চার্জ ব্যাকআপ পাবেন অনায়াসে। আর এটার ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরা বামটা দেখে মনে হচ্ছিল 4টি ক্যামেরা, বাট মেন 2টি ক্যামেরা পাবেন। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল অ্যাপারচার f1.8 এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 13 মেগাপিক্সেল অ্যাপারচার f2.0। এছাড়াও ফ্রন্ট এবং ব্যাক দুই দিকে আপনি সর্বোচ্চ 1080 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট স্ট্যাবিলাইজেশন। 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার আউটপুট আউটডোরে বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারছিল। এইচ ডিটেকশনের অ্যাকুরেসি মোটামুটি ভালোই দেখতে পেয়েছি। কালারগুলো বেশ ভালোই ভাইব্রেট এবং কিছু কিছু জায়গায় লাইট আপ করছিল। এছাড়া ফেস টোনটা মোটামুটি দেখতে ভালোই লাগছিল। এছাড়া বলতে গেলে একটা বাজেট ফোন হিসেবে ফ্রন্ট ক্যামেরা মোটামুটি ভালোই আউটপুট পেয়েছি। এবং ভিডিও কলের ক্ষেত্রে আপনারা যখন কথা বলবেন চেষ্টা করবেন একটু ভালো আলোতে ভিডিও কলটা করার, সেক্ষেত্রে অপর পাশে যে দেখবে সে ভালোই দেখতে পাবে। এছাড়া লো লাইটে ছবিগুলো একটু সফট করে দিবে, যা স্বাভাবিক একটা ব্যাপার। আর রিয়ার ক্যামেরা আউটপুট মোটামুটি ভালোই ছিল, 2x পর্যন্ত ডিজিটাল জুম করা যায় এবং সেখানে ডিটেলসের বেশ কিছুটা ঘাটতি আমরা দেখতে পেয়েছি। আসলে ডিজিটাল জুম বলে কথা, তবে এমনিতেই নর্মালি ছবিগুলোর আউটডোরে পর্যাপ্ত ডিটেলস ছিল। ক্যামেরাটা একটু পাঞ্চি মনে হয়েছে। হাই ডাইনামিক রেঞ্জের রেজাল্ট আর একটু ভালো হতে পারতো। পোর্ট্রেটের ছবিগুলো ফেস টিউনটা একটু ব্রাইট আপ করে দেওয়ার ট্রাই করে। এইচ ডিটেকশনটা মোটামুটি ব্যালেন্স বলা যায়। আর লো লাইটের ছবি তুললে ডিটেলস একটু ঘাটতি হবে স্বাভাবিক, পাশাপাশি একটু স্মুথ হয়ে যাবে। তাই ভালো আলোতে ছবি তোলার পরামর্শ রইল। পারফরমেন্সের কথা বলতে গেলে এই স্মার্টফোনটার মধ্যে যে একটা ম্যাসিভ আপডেট করেছে পূর্বে রেডমি 13C থেকে, তা কিন্তু নয়। হ্যাঁ, এই স্মার্টফোনটা বর্তমানে একটি ভেরিয়েন্টে এসেছে, সামনে হয়তো আরও আমরা 2-3টা ভেরিয়েন্ট দেখতে পারি। 6GB র্যাম পাচ্ছি, 128GB রম পাচ্ছি, স্টোরেজ টাইপ eMMC 5.1, সিপিইউ হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও Z81 আলট্রা, যা 12 নানোমিটার ট্রানজিস্টর সাইজের একটা চিপসেট। অন্তত বেঞ্চমার্ক স্কোর এসেছে প্রায় 2,50,000-এর কাছাকাছি। গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর পেয়েছি 414 এবং মাল্টি করে স্কোর পেয়েছি 1343। অন্তত বেঞ্চমার্কে আমরা স্টোরেজ টেস্ট করেছি, সেখানে প্রায় 13,000 প্লাস স্কোর করেছে। সিপিইউ থ্রটলিং টেস্টে আমরা বেশ কিছুটা থ্রটল ডাউন স্মার্টফোনটার প্রসেসর থেকে পেয়েছি, অলমোস্ট 77%-এর মতো স্কোর করেছে। এছাড়াও রয়েছে হাইপারওএস বেসড অন অ্যান্ড্রয়েড 14। হ্যাঁ, এই ছিল এটার অন পেপার স্পেক। এখন এই স্মার্টফোনটার মধ্যে হাইপারওএস ইউজ করা হয়েছে, বিষয়টা দেখে অনেকে খুশি হতে পারেন, বাট পূর্বের এমআইইউ এর তুলনায় এটা কিছুটা লাইটার এবং কিছু কিছু জায়গায় ইনহ্যান্স করা হয়েছে, বাট এতটাও ইনহ্যান্স করা হয়নি যে একটা মেজর পার্থক্য গড়ে তুলতে পারে। কারণ এই ইউআইতে আমরা বেশ কিছু প্রিইনস্টল অ্যাপ দেখতে পাচ্ছিলাম যেগুলোকে আপনাকে আনইনস্টল করে নিতে হবে। এছাড়া এই অ্যাপগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে কিছু আনএক্সপেক্টেড বা আনওয়ান্টেড অ্যাড কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। ইউআই ট্রানজিশনগুলো আমার কাছে আবার বেশি স্মুথ লেগেছে, তবে আপাতত মেজর কোনো বাগ ভাল্লুকের দেখা এখন পর্যন্ত পাইনি। আর 6GB র্যাম হওয়াতে 5 থেকে 6টি অ্যাপ বা 7টা অ্যাপ একসাথে ব্যবহার করতে পেরেছি। তবে একটু হেভি লোডের ক্ষেত্রে কিছু কিছু অ্যাপ কিন্তু পুনরায় রিলোড নিচ্ছিল, বিষয়টা লক্ষণীয় ছিল। গেমিং রেজাল্টের কথা কি বলবো, পূর্বের Z85 এর মতোই ঠিক একই ধরনের এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, কারণ এটার মধ্যে আপনি পাবজি লাইট, ফ্রি ফায়ার, আশফাল 9, ই ফুটবল এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। বাট লং টাইম যারা গেম খেলবেন এই ধরনের, সেই ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে হালকা ল্যাগ, স্টাটারিং এই বিষয়গুলো দেখতে পাবেন, যেটা আমরা Z85-এও দেখতে পেয়েছি। এবং অনেকে বলে থাকেন মাঝে মাঝে ফ্রি ফায়ারের মতো গেম টেম খেলেন, তো মাঝে মাঝে এই ধরনের গেম খেললে কিন্তু তেমন একটা প্রবলেম পাবেন না। তবে এই ফোনটার সাথে আমি কখনোই হেভি গেমগুলো খেলার পরামর্শ দিব না। হ্যাঁ, শখের বসে আপনি টুকটাক গেম খেলতে পারবেন, তা কিন্তু নয়। এছাড়াও এই স্মার্টফোনটার নেটওয়ার্ক বা কানেক্টিভিটিতে আমরা পাচ্ছি রয়েছে 4G প্লাস নেটওয়ার্ক, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.4 FM। এছাড়া সেন্সর হিসেবে ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বাইন্ট লাইট সেন্সর, এছাড়া আরো বেশ কিছু সেন্সর পাবো। টোটাল 22টি সেন্সর এখানে রয়েছে। 15,000 টাকা প্রাইস পয়েন্টে রেডমি 14C এই স্মার্টফোনটার মধ্যে ভালো খারাপ দুটোই ছিল। বেশ কিছু ড্রব্যাক আমরা পেয়েছি, যেমন এটা ডিসপ্লেটা একটা ইউ নচ ডিসপ্লে, পাশাপাশি IPS HD+, সিঙ্গেল স্পিকার পাচ্ছি, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই। আগে এই দামে আয়ার ব্লাস্টার ব্যবহার করতো, সেটাও ব্যবহার করছে না। পাশাপাশি এই স্মার্টফোনটার যে প্রসেসর, সেখানেও একটা আপগ্রেডেশন নিয়ে আসা দরকার বলে আমি মনে করছি। পাশাপাশি এখানে আমরা চার্জার যেটা 33 ওয়াট পেয়েছিলাম, সেটা যদি সাপোর্ট হতো তাহলে আরও ভালো হতো। এছাড়া অন্যান্য দিক, যেমন এটা ক্যামেরাটা মোটামুটি ভালোই ছিল, চার্জ ব্যাকআপ নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট ছিলাম, আর দাম বিবেচনায় র্যাম রোমটা ঠিকঠাক আছে। সো এই সকল ভালো এবং খারাপ দিক পেয়েছি। তারপরও এছাড়া কল কোয়ালিটি নিয়ে তেমন কোনো সমস্যা পাইনি, যেটা আমি অলরেডি বলেছি। এই সকল দিকগুলো বিবেচনা করে আপনারা কারা কারা এই স্মার্টফোনটা নিতে পারেন, হ্যাঁ
আপনারা তারাই এই স্মার্টফোনটা নেবেন যারা একটু সিনিয়র সিটিজেন আছেন, যারা একটু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করেন, এত বেশি গেম টেম খেলেন না, শুধু শখের বসে একটু গেম টেম খেলেন, তাদের জন্য হয়তো এই স্মার্টফোনটা ভালো রেজাল্ট দিতে পারে। বাট একদম যারা হার্ডকোর গেমার আছেন, বেশি বেশি মাল্টিটাস্কিং করেন, যাদের র্যামটা একটু বেশি প্রয়োজন, সো সব কিছু যদি বিবেচনায় আপনার কাছে মনে হয় এই স্মার্টফোনটা আপনার জন্য পারফেক্ট নয়, তাহলে এই স্মার্টফোনটা আপনি নেবেন না। শুধুমাত্র মডারেট ইউজার যারা আছেন তারাই এই স্মার্টফোনটা দেখতে পারেন। সো বিদায় নিচ্ছি, আমি জাকির হাসান পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক ভিডিও।